আর আসিফ সৈকতকে নিয়ে খুব স্পষ্ট একটা কথা বলি, আসিফ সৈকত অনলাইনে অনেক বেশি বাড়াবাড়ি করছে, অনেক বেশি। এই যে আজকে পুরা যে ঘটনাগুলো ঘটছে না, এটার পুরা দায় আমি আসিফ সৈকতকে দেবো। শুধু আজকে না, গত কয়েক মাসে আমাকে নিয়ে আমি যতটা না বিএনপির ছাত্রদলের ছেলেদেরকে দায়ী করব, তার চেয়েও অনেক বেশি দায়ী করব আসিফ সৈকতকে। আর দেশে কি জাইমা রহমান, খালেদা জিয়া, তারপর রুমিন ফারহানাকে নিয়েও অনেক ওনাকে সহ্য করতে হয়। আমি অবশ্যই এটার ইয়েতে না যে আজকে আমাকে গালিগালাজ করা হচ্ছে, আমার ছবি ভাইরাল করা হচ্ছে, বা আমাকে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে। আর আপনি যখন বলছেন যে আপা রাজনীতি করতে হলে এগুলো হচ্ছে মেনে নিতেই হবে, হ্যাঁ, তো কালকে আপনার মেয়েকে যখন বলবে তখন আপনার কেমন লাগবে? না, যেটা হয়েছে কি, এই যে আসিফ সৈকত কিছু স্ক্রিনশট ছাড়ে কিছুদিন পর পর, এর মধ্যে আমাকে হচ্ছে তার সাথে প্রথম যে ঝামেলাটা বা যে কথাকথি হয়েছে, ও হচ্ছে প্রথমে আমার দলের সর্বোচ্চ যে নেতা তার ফ্যামিলি নিয়ে একটা কথা বলছিল। তো সেইখান থেকে ওকে আমি এটা প্রোটেস্ট করার পরে এই আসিফ সৈকত লোকটা একটা হচ্ছে তারেক জিয়ার যে নামে একটা ফেক স্ক্রিনশট উনি কোথায় পাইছে কি করছে যায় না, এটা নিয়ে উনি শুরু করছে। এবং এই যে ফুল একটা ঝামেলা, এই ঝামেলার মধ্যে হচ্ছে আসিফ সৈকত একদম, এবং ওকে সবাই জানে যে ও টোটালি একটা গুজববাজ, পুরোপুরি গুজব ছড়ায়, যা লেখে সবসময় মিথ্যা লেখে, এবং এই পুরো একটা কমিউনিটিকে আমার বিরুদ্ধে লীলায় দিছে ও। তো এই যে এই কাজটা করে এবং সে কমেন্টস অফ করে রাখে, এই লোকটার নামও আমি মুখে নিতে চাই না, কারণ ওর নাম মুখে নেওয়া মানে হচ্ছে ওকে মানে একটু পর্যায়ে নিয়ে আসা। তো এইসব লোকজনকে আমি পর্যায়েও নিয়ে আসতে চাই না। কিন্তু আমার মূল কথা হচ্ছে যে আমরা যারা এই যে আমি সারাটা দিন ধরে যে কি ভোগান্তির শিকার হলাম বা কি হ্যারাসমেন্টের শিকার হলাম, মানে এইগুলো থেকে আমরা মানে কিভাবে বাঁচবো, মানে এর সলিউশন কি? এটা কি এরকমই চলতে থাকবে? না, আইনের সহায়তা যারা নিতে বলেন আসলে বেসিক্যালি এগুলো খুব একটা কাজে দেয় না। হ্যাঁ, আলটিমেটলি আইনের সহায়তা নিলে এগুলো অনেকে মামলা নেয় না, আবার হচ্ছে গ্যাঞ্জাম মানে ঘুরাবে, আবার অনেকে বুদ্ধি দেবে আপা ছেড়ে দেন ছেড়ে দেন। বাট এই ছেড়ে দেনটা আসলে আর কতদিন চলবে? মানে এই যে ছেড়ে দেওয়াটা, মাফ করে দেন ছেড়ে দেন, এগুলো হচ্ছে আপা রাজনীতিতে আসছেন, এগুলো হচ্ছে চলতেই থাকবে। তো এই জিনিসটা আসলে কতদিন চলবে? মানে এটা আপনারা বলে দেন যে সবচেয়ে খারাপ লাগে ওই কমেন্টসটা, যে কমেন্টসটা আপনারা করেন যে হচ্ছে এগুলো তো হবেই, মেনে নেন। কেন হবে ভাই? কি করছি? মানে আমার অপরাধটা কি? আমাদের অন্যায়টা কি? আপনাদের সাথে রাজনীতি করতে আসছি দেখে অপরাধ, নাকি মানে কি দেশের জন্য ভাবতেছি দেখে অপরাধ? কি কি কারণে? কেন মেনে নিতে হবে? কেন ওনারা বাজে কমেন্টস করবে এবং এটাকে কেন আমার মেনে নিতে হবে? মানে এটার জবাব কি আপনার কাছে? কেন বলেন আপনারা যে এগুলো কান দিয়েন না, এগুলো শুনেন না? কেন? মানে এটার কারণ কি? এটা একটু কমেন্টস করেন যে এটাকে কেন ইগনোর করতে করতে। আর দেশে কি জাইমা রহমান, খালেদা জিয়া, তারপর রুমিন ফারহানাকে নিয়েও অনেক ওনাকে সহ্য করতে হয়। আমি অবশ্যই এটার ইয়েতে না, কিন্তু একটা মানে আমরা যারা মেয়েরা আছে, যে নুসরাত একটু আগে আমাকে বলতেছিল যে আপু আপনার আমি এটা গত 8 বছর ধরে সহ্য করছি। তো কেন সহ্য করব আমরা? ওয়াই? মানে এটার পিছনে কারণ কি? আপনারা যে সহ্য করতে বলেন, আর এই যে পুরা একটা কমিউনিটি নষ্ট হয়ে যাচ্ছে, যারা মেয়েদের বিরুদ্ধে খারাপ কথা বলছে, যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, যারা এআই দিয়ে ছবি বানাচ্ছে, এই যে বাজে কমেন্টস করছে, তো এদেরকে তো চিহ্নিত করা খুব একটা কঠিন কাজ না। এটা কেন করা হচ্ছে না? এবং এটা হচ্ছে না, এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে একদল মানুষ এসে মনে করছে যে এটা রাজনীতি করতে আসছে, ওনাকে খারাপ কমেন্টস করার অধিকার বাংলাদেশের মানুষের আছে। এটা এটা এইটা তো মানে এইটা যখনই আপনি মেনে নিচ্ছেন, তখনই আপনি সাথে সাথে আর একটা অন্যায় করছেন, যে আজকে আমাকে গালিগালাজ করা হচ্ছে, আমার ছবি ভাইরাল করা হচ্ছে, বা আমাকে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে। আর আপনি যখন বলছেন যে আপা রাজনীতি করতে হলে এগুলো হচ্ছে মেনে নিতেই হবে, হ্যাঁ, তো কালকে আপনার মেয়েকে যখন বলবে তখন আপনার কেমন লাগবে?
তখন আপনার মানে তখনও কি আপনি বলবেন যে ছেড়ে দাও, মেনে নাও, মেনে নেওয়াটাই মানে ভালো, রাজনীতি করতে হলে এগুলো সহ্য করতেই হবে? কেন সহ্য করতে হবে? মানে এটার পিছনে কারণ কি? আর যতই বলি যে আমি অনেক স্ট্রং, আমি অনেক তো কিন্তু দিন শেষে তো খারাপ লাগে, লাগে না? কি এই যে একটা পুরা কমিউনিটি, ছাত্র দলের ছেলেরা তো শুরু থেকেই আমাকে অনেক বেশি হ্যারাস করছিল। তো আমি ইভেন আমার এই আইডির পেছনে গেলে দেখবেন যে এরকম স্ক্রিনশট দিয়ে আমি বহুবার তাদেরকে অ্যালার্ট করেছি যে আপনারা আমাকে এইভাবে মানে দলীয় পোস্টের থেকে আপনারা আমাদেরকে এইভাবে, শুধু আমাকে না, জারাকে হ্যারাস করে, নুশাদকে হ্যারাস করে, সামান্তাকে হ্যারাস করে, প্রত্যেককে। তো এই যে এইগুলোকে আপনারা দুই একজন বলেন মেনে নেন। কেন মেনে নিব ভাই? কি অন্যায়টা কি? মানে এই মেনে নিতে নিতে কি আমরা এই পর্যন্ত আসি নাই? মেনে নিতে নিতে কি এই পর্যন্ত, এই যে ছবি এডিট করা পর্যন্ত চলে আসে নাই? আর খুব সহজ কথা, বাংলাদেশে কোনো নেতৃত্বকেই এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যে পর্যায়ে তাদেরকে নিয়ে কথা তোলা যাবে না। আমি যদি অন্যায় করি আমাকে নিয়ে কথা বলা যাবে। সে আরও যদি, এখানে কেউ ফেরেস্তা না, এখানে আমরা আর কাউকে শেখ মুজিব, শেখ হাসিনা হয়ে উঠতে দিব না। যে নোংরা কাজ করবে তাকে, যার যে নোংরা কাজ করবে তাকে সেই পরিমাণ সেই চাপটা নিতে হবে। তো এই যে এই কথাগুলো আসলে আর কত বলবো আমি, কত বললে আসলে মানুষ মানে হবে, আপনারা বুঝবেন আমি জানি না। এই যে ফয়সাল মাহমুদ শামীম, এর আইডি ঘুরে দেখেন, এই যে কমেন্ট করছে। আর আসিফ সৈকতকে নিয়ে খুব স্পষ্ট একটা কথা বলি, আসিফ সৈকত অনলাইনে অনেক বেশি বাড়াবাড়ি করছে, অনেক বেশি। এই যে আজকে পুরা যে ঘটনাগুলো ঘটছে না, এটার পুরা দায় আমি আসিফ সৈকতকে দেবো। শুধু আজকে না, গত কয়েক মাসে আমাকে নিয়ে আমি যতটা না বিএনপির ছাত্র দলের ছেলেদেরকে দায়ী করব, তার চেয়েও অনেক বেশি দায়ী করব আসিফ সৈকতকে। কারণ এই আসিফ সৈকত শুরু থেকেই ওই একটা ডাক্তার নিয়ে একটা ঘটনা হয়েছে, সাফিন জানে, একটা ডাক্তার নিয়ে একটা ঘটনা ঘটছিল ওই, এবং তখন সে হচ্ছে নাহিদ ইসলামের কে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল, সেটার আমি প্রতিবাদ করছিলাম, এবং সেই থেকেই সেই ছেলেটা আমার পিছনে লাগছে এবং কন্টিনিউয়াসলি সে আমার নামে ফেক পোস্ট দিয়ে যাচ্ছে। একবার কখনো রেড ক্রিসেন্টের দুর্নীতি, কখনো তারেক রহমানের আজে বাজে কথা, কখনো আজকে, এবং আমার বিরুদ্ধে কিছু একটা শুনলেই এই আসিফ সৈকত ধুম করে লাফ দিয়ে ওঠে, আমি কেন জানি না। এবং এই ছেলেটা সরকারি চাকরি করে, এই সরকারি চাকরি করা অবস্থায় এইভাবে নারীদেরকে হ্যারাস করে, এবং সে এমন কিছু হ্যারাসমেন্ট আমাকে করছে যে আমার ছবি সহ ছবি দিয়ে, সরকারি চাকরি করা অবস্থায় এইভাবে কি কেউ কাউকে হ্যারাস করতে পারে কিনা আমি জানি না। এবং বিএনপির সময় যে আওয়ামী লীগের সময় যে অ্যাডহকে নিয়োগ হয়েছে, একমাত্র আসিফ সৈকত সেই ছেলেটা যে ঢাকায় পোস্টেড ছিল, এবং আরো অনেক মানে সে হচ্ছে আওয়ামী লীগের সময় সুবিধা হতে, এখন সে অনেক বড় একটা কি জাতীয়তাবাদ, কি যেন লেখা এই পাগলটার আইডিতে, কি যেন কারো মনে আছে কিনা, কট্টর জাতীয়তাবাদী। এই যে আমার সাথে যত ঘটনা ঘটতেছে এটা সম্পূর্ণ দায়, এটার মানে 95% দায়। এবং এই যে বিএনপি বা ছাত্রদলকে বলেন যে যাদেরকে লেলিয়ে দেওয়া একদম, এটা টোটালি করে আসিফ সৈকত, এবং কোনো কিছু হলেই ও হচ্ছে লাভ দেয়। এই ছেলেটার নাম মুখে নিতেও আমার মানে আমার রুচিতে বাধে। ওকে ওকে মানে অনলাইনে তো কেউ একদম সুস্থ মানসিকতার বলেও না, আমি কখনো শুনি না যে কেউ এই মানে ওর কিছু ছাপড়ি ভক্ত টক্ত আছে, কিন্তু আমি কখনোই শুনি না যে একে কেউ কোনো শিক্ষিত ভদ্র মানুষ ভালো বলে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার এখন কেন ওর নাম নিতে হচ্ছে? আমি একজন নারী, আমি একজন রাজনৈতিক কর্মী, এবং এই আসিফ সৈকতের কারণে আমাকে এই হ্যারাসমেন্টগুলো নিচ্ছে, এবং আমি কিন্তু এটা অফিসিয়ালি ড্যাবকেও জানাইছি, তারপরও ড্যাব কেন ওকে পোস্ট দিল আমি জানি না। হ্যাঁ, যে এই ছেলেটা প্রায়, এবং এই কথাটা আরও বড় বড় অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তারাও জানে যে এই ছেলে অনেক দিন আগে থেকে আমার পেছনে এরকম মানে কুকুর লীলায় দেওয়ার মতো মানুষ লীলায় দেয়। তো এই যে এই জিনিসটার টোটাল দায় আমি এই যে একটা দুষ্ট লোক,
একটা অভদ্রলোক, একটা মাথা পাগল, এবং তার মানসিক অবস্থা আমি শিওর ভালো না। এবং সবচেয়ে বড় কথা, বিএনপির সময়ে, আওয়ামী লীগের সময় সে অ্যাডহকে নিয়োগপ্রাপ্ত এবং সে আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত। এখন সে বড় কট্টর জাতীয়তাবাদী হয়ে গেছে। এবং আমার বলতে খুব খারাপ লাগছে, সে বিদেশ থেকে কেন, আমি যতদূর জানি যে নার্স হ্যারাসমেন্টের বিষয়ে তার একটা, মানে নারী হ্যারাসমেন্টের হিস্ট্রি তার আগে থেকেই, নার্স হ্যারাসমেন্টের বিষয়ে তার একটা মামলা বোধহয় চলেছিল, এবং সে ওই মামলা থেকে কিভাবে কিভাবে যেন বিদেশ থেকে চলেও আসছে। তো এই যে মানুষগুলো, এই যে সমাজের কীটগুলো, এই কীটগুলোকে আমরা কেন হচ্ছে মানে এখন পর্যন্ত বাঁচায় রাখছি? আপনারা যারাই আছেন, এবং অনেকেই আমাকে বলছেন যে এটার ব্যবস্থা নিতে, এবং এটা শুধু আগে প্রথম থেকে না, অনেক আগে থেকেই যে যে জিনিসগুলো আমার সাথে হয়েছে, ওরা যে যে জিনিসগুলো করছে, এগুলো সব কিছু আমার রেকর্ডে আছে। তা আমি এগুলো রেকর্ড করছি। আপনারা যদি কেউ মনে করেন যে আইনি সহায়তা দিবেন, আমি আমার পার্টির সাথেও আলাপ করব, এবং এটা আইনি সহায়তা এখন যেতে হবে। এটা আসলে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবং আমার সাথে হচ্ছে এটা যদি আমি থেমে যাই, যারা আমাকে থামতে বলছেন, আমি থেমে গেলে আপনার ছেলে মেয়ের কালকে এই ভোগান্তি। আমার গলা ভেঙে গেছে, আমার সত্যি কথা বলতে আমার মানসিক মানে ভালো লাগছে না। এটা তো খুব ভালো একটা জিনিস না যেটা হয় আর কি। আর একটা কথা, আমাকে গালি দিলে আপনি গালি খেতে পারেন, টিট ফর ট্যাট, এটা তো আগে থেকেই বলা আছে যে আপনি যখন গালি দিবেন তখন গালি আপনাকে সহ্য করতে হবে। তা আমাকে গালি দিলে আমি চুপ থাকবো না, কখনোই না। এবং কোন পর্যায়ে বললে আপনাদের কান পর্যন্ত যাবে সেই পর্যায়ে আমি বলবো। আমার বাংলাদেশের মাটি যদি আমারও হয়, সে বাংলাদেশের মাটিতে যদি জাইমা রহমানের সেফলি সুন্দরভাবে চলার অধিকার থাকে, আমারও সেই অধিকার আছে। সো এই অধিকার আমি নিশ্চিত করব, এবং আমার বাচ্চাদেরও সেই অধিকার আছে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের সেই অধিকার আছে। শুধুমাত্র কোনো বড় নেতার মেয়ে বলে তাদেরকে সামনে আনা যাবে না, আর আমাদেরকে প্রতিনিয়ত হ্যারাস করতে হবে, মানে হ্যারাস হইতে হবে, এটার পক্ষে আমি না, এইটা না। আপনারা মানে এই কথাগুলো কেন শুনতেছেন? বলতে 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 আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলতেছেন, আমাদেরকে মানে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাচ্ছেন, এবং ইরিটেট করারও তো একটা মানে লেভেল থাকে, ওই লেভেলটা পার হয়ে গেছে। আমি এত শক্ত মানুষ, তারপরও আমি শক্ত থাকতে পারছি না। তো এই জায়গাগুলোতে প্লিজ কেউ বলেন না যে সহ্য করেন, ধৈর্য ধরেন, বরং যার সামনে আপনার এলাকায় যদি কেউ এরকম করে, তাহলে কষায়া তারা নিয়ে একদম মিটিং বসান, সালিশ বসান যে আমার এলাকা থেকে কেউ কোনো মেয়েদেরকে বাজে কমেন্টস করবে না। সবচেয়ে মজা লাগছে একটা জিনিস ভেবে, কি জানেন, আমি হ্যারাস হচ্ছি, আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব মজা পাচ্ছে। মানে এটা আমাদের জায়গা থেকে মানে খুবই একটা মানে কষ্ট লাগতেছে যে ওরা এখন বলতেছে যে তোমাদের লোকজনই, তোমাদের মানুষজনই তোমাকে হ্যারাস করতেছে। এটা খুব একটা লজ্জার, এবং এটা আমাদের সবার জন্য লজ্জার যে আমি হ্যারাস্ট হচ্ছি, বা যেই একটা বিশাল গ্রুপ দ্বারা হ্যারাস্ট হচ্ছি, তাদেরকে সে আওয়ামী লীগ সাপোর্ট দিচ্ছে এবং তারা মজা পাচ্ছে। যে খুব এই জাতীয়তাবাদী দলের একটা মনে হয় ইয়েও আছে, কি জেড স্পোর্টস না যেন কি একটা অনলাইন বা কিছু, তো এইগুলোকে আপনারা অ্যাক্টিভ করেন। আমি সকাল থেকে অনেক বিএনপির পোস্টেড ছাত্র দলের ভাইরা আমাকে ফোন করেছেন, ফোন করে অনেকে অনেক সান্ত্বনা দিয়েছেন, অনেকে দুঃখ প্রকাশ করেছেন, আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই। কিন্তু আমার আসলে ধৈর্যের লিমিট ক্রস করে গেছে, সত্যি কথা যেটা, মানে আমি আর সহ্য করতে পারতেছি না। তো এই এই চোখের পানি তার মানে এই না যে আমি দুর্বল হয়ে গেছি। এই সহ্য করতে পারতেছি না মানে এটার মানে হচ্ছে যে আমি আর কাউকে ছাড়বো না, এক বিন্দু পরিমাণ ছাড় দিব না, এক বিন্দু পরিমাণ ছাড় আমি কাউকে দিব না। আমার এই চোখের পানি, আমার এই গলা ভাঙা, আমার এই অবস্থার মানে এই না যে আমি দুর্বল। আমি এক বিন্দু পরিমাণ কাউকে ছাড় দিব না, নটে আমি এক সুতা পরিমাণ কাউকে ছাড় দিব না। যে যা করবে আমি সেটার একদম সঠিক জবাব দিয়ে দিব। তো সবাইকে থ্যাঙ্কস, আর কি দোয়া করবে না। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। আর কাকে যেন দেখলাম কে কে যেন লাইভ করতেছে। মজার ব্যাপার হচ্ছে যে যে খারাপ কমেন্টস করছে তাকে কেউ কিছু বলতেছে না, উল্টা আইসা ওই একই দলের লোকজন আমাকে এসে বলতেছে যে আপনি কেন করছেন। ভাই কেউ দেশে ভগবান না, কেউ দেশে মানে আল্লাহ খোদা হয়ে যায় না যে কাউকে নিয়ে কিছু বলা যাবে না। হ্যাঁ, এই এই বলাগুলো কেন আসতেছে? এগুলো কর্মের ফল হিসেবে আসতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ।